লিড বার্নাবুতে শুরুতেই আরো এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ, তবে ভাস্কেজের সেটআপে ফ্রি হেডারে ব্যর্থ ক্যাসামিরো। উল্টো দিকে ফেরা যাক, মাঝ মাঠে বল কাড়লেন জিয়েক। রিয়াল ডিফেন্স তখনও গুছিয়ে ওঠেনি, উঠতে দেননি তাদিচ। ওর সাজিয়ে দেয়া বলে জিয়েকের ঠান্ডা মাথার ফিনিশিং। ইচ্ছে করে লাল কার্ড দেখা রামোসকে ছাড়া রিয়াল ডিফেন্স ছিল ছন্ন ছাড়া। জিয়েকের কারুকাজ সাথে নেরেসের ফিনিশিং টাচ, 18 মিনিটেই আয়াক্সের ডাবল লিড নেয়া সারা। মরিয়া হয়ে আক্রমণে ওঠে রিয়াল। বদলিনামা বেল বল লাগিয়েছেন পোস্টে, বেনজেমাও চেষ্টা করেছেন, তবে লাভ হয়নি কিছুই। চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠার নেশায় আয়াক্স সাজিয়ে বসেছিল জাদুকরী ফুটবলের পসরা। প্রথম দুইটা বানিয়ে তৃতীয়টা নিজেই করলেন তাদিচ। ম্যাচের বাকি 20 মিনিট, রিয়ালের লাগে অন্তত 3 গোল। একটা শট দিয়ে আসেনসিও আশার বেলুন ফুলিয়েছিলেন, তবে মিনিট দুয়েক পরই তা ফুটো করে দেন শোনে। ওর পারফেক্ট ফ্রি কিক, রিয়ালের বিদায়। Wow! This really is their night in paradise. বিদায় নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডও। সিগন্যাল ইদুনা পার্কে হ্যারি কেনের একমাত্র গোলে ওদের হারিয়ে আয়াক্সের সাথে টটেনহাম কোয়ার্টার ফাইনালে। Super finish! Brilliant goal from Harry Kane. নাবিল কায়সার, 71। দর্শক, এই দুইটা ম্যাচের প্রতিবেদন আমরা দেখছিলাম। আমরা একটু একে একে এই দুইটা ম্যাচেরই স্ট্যাটিস্টিক্সটা দেখে নিতে চাই। আমরা রিয়াল আয়াক্স ম্যাচ দিয়ে যদি শুরু করি, আয়াক্স 5-3 অ্যাগ্রিগেটে কিন্তু জিতেছে রিয়াল মাদ্রিদের সাথে। রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে তারা 4-1 গোলে জিতেছে। আমরা যদি একটু খেয়াল করি, বল পজিশনে রিয়াল মাদ্রিদ 57%, আয়াক্স 43%। বল পজিশনে রিয়ালের বেশি থাকলেও রিয়াল কিন্তু সুযোগ তৈরি করেছে সমান, কিন্তু ফিনিশিং করতে পারেনি। আমরা যদি দেখি অ্যাটেম্পস অন টার্গেট, রিয়ালের 7টা, আয়াক্সের 8টা, এবং 20টা অ্যাটেম্প সর্বমোট ছিল রিয়ালের, আয়াক্সের ছিল 16টা। তো এখানে কিন্তু আসলে পার্থক্যটা হয়নি, পার্থক্যটা হয়েছে গোল মিস করাতে। আমরা যদি একটু টটেনহাম ভার্সেস ডর্টমুন্ডের স্ট্যাটিস্টিক্সটা দেখে নিতে চাই, টটেনহাম কিন্তু ফার্স্ট লেগে 4-0 গোলে জিতেছিল, এবং সিগন্যাল ইদুনা পার্কে গিয়েও তারা ম্যাচটা জিতেছে 1-0 গোলে। আমরা যদি একটু খেয়াল করি, বরুশিয়া ডর্টমুন্ডকে অন্তত 3 গোলে জিতে হতো। সেখানে বল পজিশনে তারা এগিয়ে ছিল, 62% বল তাদের দখলে ছিল। টটেনহাম কাউন্টার অ্যাটাক ফুটবল খেলেছে, 38% বলের দখল নিয়েছে, এবং টোটাল অ্যাটেম্পস অন টার্গেট আমরা যদি দেখি, ডর্টমুন্ডের 20টা, সেখানে টটেনহামের মাত্র 5টা। এবং অন টার্গেট শটেও ডর্টমুন্ড কিন্তু অনেক এগিয়ে ছিল, 7টা অন টার্গেট শট নিয়েছে। কিন্তু যে চাপটা তৈরি হয়েছিল আসলে ফার্স্ট লেগে 3-0 গোলে হেরে আসায়, সেটা থেকে কিন্তু আসলে বেরিয়ে আসতে পারেনি ডর্টমুন্ড। আজকের চ্যাম্পিয়ন্স লিগে গতকালকে রাতে যে ম্যাচগুলো হয়েছে, সাথে আজকে যে ম্যাচগুলো আছে, সবকিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার তাইব অনন্ত, যুক্ত হচ্ছে তার সাথে। অনন্ত, চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে শুরু করব। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের টানা 3 বারের চ্যাম্পিয়ন তারা, 1000 দিনের বেশি তারা আসলে সিংহাসনে বসেছিল। সেখান থেকে হঠাৎ করেই কি আসলে এই পতন? কারণ ফার্স্ট লিগ 2-1 গোলে জিতেছিল, রিয়াল মাদ্রিদকে সবাই ফেভারিট ধরেছিল, এবং তারা নিজেরাও কিন্তু আসলে কনফিডেন্ট ছিল। আমরা যদি ফার্স্ট লেগটা খেয়াল করি, রামোস ইচ্ছে করে লাল কার্ড দেখেছিলেন, কারণ তারা এতটাই কনফিডেন্ট ছিল যে নিজেদের মাঠে আয়াক্স তাদেরকে হারাতে পারবে না। ঘটলো ঠিক উল্টোটা। কেন আসলে এই বিপর্যয়? রামোসের ব্যাপারটা হচ্ছে যে রামোস তো আসলে স্বীকার করেছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে, এবং তার ফলে ইউএফএ একটা কমিটি গঠন করলো, এবং তিনি আসলে ম্যাচটা খেলতে পারলেন না। এমনিতে রামোস থাকা সত্ত্বেও রিয়ালের ডিফেন্সটা যতটা উইক থ্রু আউট দ্য সিজন, মানে প্রত্যেকটা প্রতিযোগিতায় রামোসের না থাকার পর জিনিসটা আসলে কতটা শেকি ছিল, সেটা কালকে আরো একবার প্রমাণিত হলো। তাদিজ বারবার ডান দিক থেকে ঢুকেছেন, একেবারেই ওপেন ছিল। লেফট ব্যাক হিসেবে কোনো পারফরমেন্স আমরা লেফট ব্যাকের কাছ থেকে পাইনি। খুবই শেকি ছিলেন কাসিমেরোকে যেভাবে তিনি ডচ দিয়ে, যেভাবে তার স্প্রিন্টে, যেভাবে তাকে ছিটকে ফেলে সেকেন্ড গোলটা আদায় করেছেন, তিনি একটা পাস বাড়িয়েছিলেন, অ্যাসিস্ট করেছিলেন, সেখান থেকে নেরেস গোলটা করেছেন। সো আমার কাছে মনে হয়েছে যে রিয়াল আসলে রিয়াল ছিল না, এটা যে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে একটু আনলাকিও ছিল তারা বটে, কারণ শুরুতেই দুটো বিগ চান্স, এই শুরুতে যে একটা ক্যাসিমেরোর হেডটা, সেটা গোল হলো না। পরবর্তীতে আমরা দেখলাম যে গ্যারেথ বেলের শটটা পোস্টে লাগলো, যে দুটো বল পোস্টে লাগলো। এখানে দুটো গোল হয়ে গেলে কিন্তু ম্যাচের সমীকরণটা পাল্টে যেত। আপনার কাছে কি আসলে মনে হয় শুরুতে যদি ক্যাসেমিরোর হেডটা মাত্র 3য় মিনিট চলছিল, তখন যদি আসলে গোল হয়ে যেত, রিয়াল 3-1 ব্যবধানে অ্যাগ্রিগেটে এগিয়ে যেত, সেক্ষেত্রে আর আয়াক্সের ফিরে আসার সম্ভাবনা কিন্তু ছিল না। এবং এল ক্লাসিকোতে আমরা দেখেছি বার্সেলোনার চেয়ে রিয়াল সুযোগ বেশি তৈরি করেছে। এই ম্যাচেও আয়াক্সের চেয়ে রিয়াল সুযোগ তৈরি বেশি করেছে, কিন্তু ফিনিশিং করতে পারছে না। ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি বলি, 18 বছর বয়স তার, টানা 3টা ম্যাচে তিনি গোল করতে পারেন না, কিন্তু কমপক্ষে 10টা আসলে পেয়েছেন। তো
রোনালদো চলে যাওয়ার পর থেকে বেনজেমা বা বেলের উপর যে প্রেসারটা তৈরি হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রের উপর যে প্রেসারটা তৈরি হয়েছে, সেটাই কি আসলে এই ভরাডুবির কারণ? আপনি দেখেন যে এই ম্যাচটা শুরুর আগে গেল এক মাসের যদি আমরা তাদের পারফরমেন্স দেখি রিয়ালের, মানে আসছে ভিনিসিয়াস জুনিয়রের প্রসঙ্গে, মানে তারা জিরোনার কাছে হারলো 2-1 গোলে, এরপর বার্সার কাছে হেরেছে 2টো ম্যাচ। এই যে এতগুলো ম্যাচ তারা টানা হেরেছে, সবচেয়ে বড় কথা সিজনের শুরুতেই যখন রোনালদোকে যখন তারা ছেড়ে দিল, একটা রোনালদোর চলে যাওয়া মানে হচ্ছে আপনার 50টা 60টা গোল একটা সিজন থেকে চলে যাওয়া। সো আপনার এমন একজনকে লাগবে যিনি 50টা 60টা গোল না হোক অন্তত 40টা গোল করতে পারেন, অন্তত 30টা গোল তো করতেই হবে। সেখানে ভিনিসিয়াস জুনিয়র তো সেই আসলে রিপ্লেসমেন্টটা হতে পারেন না। গ্যারেথ বেল ইনজুর্ড ছিলেন, তাকে ফিরিয়ে আনার পর অনেকগুলো ম্যাচ তাকে সেরা একাদশে খেলানো হয়নি। সো সবকিছু মিলিয়ে ওইখানে যে একটা অভাব, রোনালদোর যে একটা অভাব, সেই অভাবটা প্রচন্ডভাবে ধরা পড়েছে থ্রু আউট দ্য সিজন। এবং রিয়ালের কালকে হেরে যাওয়াটা এটা তো ডেফিনেটলি একটা শকিং একটা রেজাল্ট। মানে রিয়াল মাদ্রিদ সেই 90 দশকের পর নকআউট পর্ব থেকে, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে তারা ছিটকে গেল। এর আগে ইউএফএ কাপ ছিল সেটা। সো এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা এত বড় শকিং একটা নিউজ। এবং রোনালদোবিহীন রিয়াল যে আসলে কতটা খর্ব শক্তির সেটা প্রমাণ গেল। কোপা দেল রে থেকে তারা ছিটকে গেছে গেল সপ্তাহে, তারা লা লিগা থেকে 12 পয়েন্টে পিছিয়ে আছে, যেটা কভার আপ করা ইটস কোয়াইট ইম্পসিবল। তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 3 বারের রেকর্ড। সো সবকিছু মিলিয়ে এবারের আসলে রিয়ালের কাছে কিছু নেই। এবং এক সপ্তাহের মধ্যে কি আসলে পুরো ভোজবাজির মতো জিনিসটা পাল্টে গেল না? কারণ বার্সেলোনার কাছে তারা 2টা ম্যাচ হারলো, কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নিল, লা লিগা পয়েন্টের ব্যবধান 12 হয়ে গেল এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়। আসলে এখন আসলে রিয়াল মাদ্রিদ বোর্ড কি করবে বলে মনে করেন? কারণ সোলারির চাকরিটা তো আসলে সুতোর ওপর ঝুলছে এবং বেশ কিছু বদলও কিন্তু আসতে যাচ্ছে, প্লেয়ার তাদের দরকার এখন, এটা কিন্তু এই এক সপ্তাহে আসলে প্রমাণিত। আনডাউটেডলি আমার মনে হয় না যে তিনি আসলে চাকরিটা আর বাঁচিয়ে রাখার মতো, মানে আমরা তো আসলে কেউ না, আমরা গেস করতে পারি। ভেরি ডিফিকাল্ট। সান্তিয়াগো সোলার এই টিমটাকে আসলে এক করতে পারেননি। এর আগে আমরা দেখেছি যে গ্যারেথ বেইলের সাথে, গ্যারেথ বেইল গোল করে উদযাপন করেননি জিরোনার সাথে, তিনি আসলে ওই তখন তিনি ওয়াজ লাইক, দেখে মনে হচ্ছিল যে কোচ তাকে বদলি হিসেবে নামিয়েছে বলে তিনি হ্যাপি না। সো এই যে একটা ডাগ আউটের মধ্যে একটা অসন্তোষ, সেই অসন্তোষটা খেলোয়াড় কোচের সাথে সেটা কিন্তু বোর্ড পর্যন্ত চলে যায় ক্লাবের। এবং যখন ওটা ওই পর্যন্ত যাবে, অর্থাৎ ক্লাব যখন ফিল করবে যে কোচ আসলে ক্লাবের প্লেয়ারদেরকে এক করতে পারছেন না এবং রেজাল্টস কথা বলছে না, তখন ডেফিনেটলি তাকে রিপ্লেস করা হবে এবং সেটা খুব হাই চান্সেস বলেই মনে হচ্ছে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফ্রম রিয়াল মাদ্রিদ, একটা সিজন কোনো ট্রফি ছাড়া আসলে খুবই আনএক্সপেক্টেড। এই ম্যাচের উপরে কিন্তু আসলে স্পটলাইট ছিল, রাতে আরো একটা ম্যাচ ছিল। আপনি যদি দুই দলের শক্তিমত্তা বিবেচনা করেন, সেই ম্যাচটাও কিন্তু বিগ ম্যাচের তকমায় পায়। কিন্তু ওয়েম্বলিতে 3-0 গোলে টটেনহাম জিতেছিল ফার্স্ট ম্যাচটা, অনেক বেশি অ্যাডভান্টেজে তারা ছিল এবং সিগন্যাল ইদুনা পার্কে তাদের ট্যাকটিক্সের সফল বাস্তবায়ন হয়েছে। তারা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে এবং একটা গোল আদায় করে নিয়েছে, কোয়ার্টার ফাইনালের নাম লিখেছে। ডর্টমুন্ডের জন্য আসলে কতটা হতাশাব্যঞ্জক বলে মনে করেন? খুবই ফ্রাস্ট্রেটিং ফর বরুশিয়া ডর্টমুন্ড, কারণ বরুশিয়া ডর্টমুন্ড কিন্তু অনেক দিন পরে বুন্দেসলিগাতে তারা শিরোপার স্বপ্নটা দেখছে। বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে তারা ভাবছে যে আমরা জার্মান শিরোপাটা তুলবো। তো যে ক্লাবটা আসলে এই স্বপ্নটা দেখছে এতদিন পর, তারা ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স লিগ, এবং আমরা সবসময় তাদেরকে দেখে থাকি যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল তারা হরহামেশাই খেলে। বাট টটেনহাম আসলে কাজের কাজটা করে দিয়েছে তাদের মাটিতেই। 3-0 গোলের জয় ফার্স্ট লেগে, ওখানে ছিটকে গেছে। আমরা যদি ফার্স্ট হাফটা দেখি টটেনহাম এবং বরুশিয়ার গতকাল রাতের ম্যাচটাতে, ফার্স্ট হাফ ওয়াজ অ্যামেজিং ফর বরুশিয়া ডর্টমুন্ড। এতগুলো চান্সেস তারা ক্রিয়েট করেছে, কিন্তু গোল তো তৈরি করতে পারেনি। গোল তৈরি করেছে, ফিনিশ করতে পারেনি। একই সমস্যাই নয় কি আসলে? ডেফিনেটলি গোল তো দিতেই হবে। মানে আপনি গোল যে দিলেন না, 3 গোলে পিছিয়ে আছেন, আপনাকে অন্তত 3টা গোল দিতে হবে এবং কোনো গোল হজম করা যাবে না। সেখানে ফার্স্ট হাফে আপনাকে অন্তত একটা এবং মানে 2টো তো লাগবেই। সো এই যে একটা ইকুয়েশন, এই প্রেশারটাতেই আসলে আমার মনে হয় যে তারা অনেকখানি পিছিয়ে গেছে। আর হ্যারি কেনের গোলটা নিয়ে কথা না বললেই না। মানে হ্যারি কেন যেভাবে ফিনিশটা করেছেন, যেভাবে থ্রুটা আসার পরে যেভাবে বলটা রিসিভ করেছেন এবং গোলকিপারকে দেখে যেভাবে হালকা একটা বাঁকানো শটে গোলটা করেছেন, আসলে এটা বোঝা যায় যে হ্যারি কেন কতটা ক্লাস, কতটা সুপার একজন ফরওয়ার্ড এবং কেন তিনি বিশ্বের সেরা 10টা স্ট্রাইকারদের মধ্যে একজন বর্তমান সময়ের। এবং হ্যারি কেন কিন্তু লিডটা করছেন, সং লিডটা করছেন। আমার কাছে মনে হয় এই টটেনহাম কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগের অনেক দূর যাবার একটা টিম। আমরা একটু আজকে রাতের দিকে চোখ ফেরাতে চাই। আজকে রাতেও 2টা খেলা আছে, কার সাথে কার খেলা, কখন খেলা একটু দেখে নিয়ে আসতে চাই। দর্শক, আমরা একটু দেখে নিতে চাই স্পটলাইটে আসলে যে ম্যাচটা আছে, পিএসজি ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটা কিন্তু পিএসজির মাটিতে খেলাবে। আমরা যদি একটু খেয়াল করি, ফার্স্ট লেগটা ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হয়েছিল, যেখানে ওল্ড ট্রাফোর্ডে 2-0 গোলে পিএসজি জিতে এসেছিল। তো পুরোপুরি কিন্তু আসলে পিএসজি অ্যাডভান্টেজে থাকবে এই ম্যাচে। নিজেদের মাঠে খেলা হবে, 2 গোলের লিড আছে এবং তাদের দুইটাই কিন্তু অ্যাওয়ে গোল। সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেডকে অবশ্যই অন্ততপক্ষে 3 গোলে জিততে হবে। আপনার কাছে আসলে কি মনে হয়, পিএসজি এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে, নেইমার কাভানি নাই, এমবাপে একাই কিন্তু টেনে নিচ্ছেন দলটাকে, ডিমারিয়া সাপোর্ট দিচ্ছেন, ড্রাক্সলার সাপোর্ট দিচ্ছেন, আজকের ম্যাচে কোনো অঘটনের সম্ভাবনা কি দেখেন?
অঘটন তো আসলে হয়ে গেছে ফার্স্ট লেগেই, যখন ম্যানইউ 2-0 গোলে হেরে গেছে। মানে 2 গোলে হারতেই পারে তারা, কিন্তু একটা গোল অন্তত ম্যানইউয়ের দেওয়া উচিত ছিল, কারণ ম্যানইউ যে টিম, আমরা যদি সোলস্কায়ার দলটার দায়িত্ব নেওয়ার পর থেকে তার পারফরমেন্সটা দেখি, এখন কিন্তু বলা হচ্ছে যে তাকে কেন পূর্ণকালীন দায়িত্ব দেওয়া হচ্ছে না ম্যানইউয়ের, এবং তিনি 10টা ম্যাচ জিতেছেন, 2টো ম্যাচ মাত্র হেরেছেন, এবং সবচেয়ে বড় অঘটন যেটা ধরা হচ্ছে তার এই সময়টাতে, স্বল্প সময়টাতে, সেটা হচ্ছে পিএসজির এগেনস্টে তার এই হারটা। ওই ম্যাচটা আসলেই ফ্রাস্ট্রেটিং ছিল, তারা দাঁড়াতে পারেনি। দুইজন এমবাপ্পে অসম্ভব ভালো খেলেছেন। মানে এমবাপ্পের তিনি যে আসলে কোন লেভেলের একজন ফরওয়ার্ড সেটার প্রমাণ আমরা কিন্তু ম্যানুয়ের এগেনস্টে দেখেছি। ম্যানুয়ের ডিফেন্সকে যেভাবে ছিঁড়ে ফেরে তিনি গোলটা আদায় করেছিলেন। সো আমার কাছে মনে হয় আজকে ম্যানুয়ের জন্য অনেক বড় একটা পরীক্ষা। অসম্ভব তো আসলে ফুটবলে কোনো কিছুই নাই। আমরা পিএসজির এগেনস্টেই বার্সাকে 3-4 সিজন আগেই কিন্তু অসম্ভবকে সম্ভব করতে 4-0 গোলে হেরে তারা 6 গোলে জিতেছিল। গতকালকে অ্যাক্সের পারফরম্যান্স থেকেও তো আসলে ম্যানচেস্টার ইউনাইটেড কিছুটা হলো আত্মবিশ্বাস ফিরে পেতে পারে। ডেফিনেটলি আপনাকে 2টো গোল দিতে হবে যদি ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে যেতে হয়, 2-0 গোলে জিততে হবে পিএসজির মাটিতে। সেটা ডেফিনেটলি খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, কিন্তু অসম্ভব না। তবে আমার কাছে মনে হয় ম্যানইউ একটা গোল বেশি খেয়েছে এবং ম্যানইউয়ের গোল আটকাতে হবে খুব ঠান্ডা মাথায়, তা না হলে একটা গোল হজম করে ফেললে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই বলুন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য।